গসিপের মধ্যে কোথাও এক ধরনের রেপুটেশন সার্ভেলেন্স আছে, যেখানে আমরা একটা সামাজিক নজরদারি যেন তৈরি করে দিচ্ছি রত্নাবলীদি। গসিপে আমার একটা সামাজিক সম্মানহানি হচ্ছে, গুজবেও আমার একটা সামাজিক সম্মানহানি হচ্ছে। তাহলে এই দুটোর পার্থক্য কোথায়? যাদের একটা পাবলিক ডোমেনে, যাদের একটা উপস্থিতি আছে, উজ্জ্বল উপস্থিতি আছে, তাদের নিয়ে ভীষণ গসিপ হয়। আমরা যখন গসিপ করছি ওই মুহূর্তে আমি তাকে ডিসএম্পাওয়ার করতে চাইছি। ওই মুহূর্তটুকুতে তার থেকে বেশি ক্ষমতা যেন আমি আমার হাতে টেনে নিলাম। নমস্কার, অঞ্জলি মানসিক স্বাস্থ্য অধিকার সংগঠনের পক্ষ থেকে আমি রত্নাবলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনুষঙ্গে রত্নাবলী রুবারুর এই নতুন পর্বে। আজকে আমাদের বিষয় হলো গসিপ। মজার না? আর যথারীতি আমার সঙ্গে আছেন আপনাদের প্রিয়, আমার অত্যন্ত প্রিয় মনোবিদ ডক্টর অনুত্তমা ব্যানার্জি। অনুত্তমা, তোকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। শোন, সব থেকে আগে যেটা বলতে চাই যে আমাদের গত অনুষ্ঠান যে হয়েছে না, মাতৃত্ব, সেটা কিন্তু আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, আমাদের দর্শক বন্ধুরা যেভাবে সাড়া দিয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা আমাদের পাশে না থাকলে এই ধরনের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু একটু সমস্যা হতো। তুই কি বলিস? নিশ্চয়ই। এবং বহু মানুষের সঙ্গে সম্প্রতি বইমেলাতেও যখন দেখা হয়েছে রত্নাবলীদি, আপনারা আপনাদের ফিডব্যাক জানিয়েছেন আমাদের অনুষ্ঠান নিয়ে, এবং পথে ঘাটেও যখন কিছু মানুষের সঙ্গে অনেক সময় দেখা হয়ে যায়, মানুষ যেভাবে একটা অন্য ধরনের অর্থপূর্ণ সংলাপে সাড়া দিচ্ছেন, তার দ্বারা প্রভাবিত হচ্ছেন, তাই নিয়ে নিজেরা ভাবনা চিন্তা করছেন, সেটা আমাদের কাছে সত্যিই খুব অনুপ্রাণিত হওয়ার মতো। ঠিক। সো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এখন একদম সরাসরি তাহলে আমাদের বিষয়ে চলে আসি। নিশ্চয়ই। গসিপ। আসলে আমার যেটা মনে হচ্ছিল যে এই গসিপ অ্যাকচুয়ালি তো ইনফর্মাল এবং আনভেরিফাইড ইনফরমেশন, যেগুলো এসে 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 পৌঁছায়। কিন্তু যেটা আমি তোকে প্রথমেই জিজ্ঞেস করতে চাই, যে ধর আমি আর তুই অনেক সময় কথা বলি অনেক মানুষকে নিয়ে, তারা হয়তো সেখানে উপস্থিত নেই, ঠিক। তাহলে কি আমরা আসলে গসিপ করছি তাদের নিয়ে? মানে সাধারণভাবে কোনো কথা বলা বা সামাজিকভাবে কোনো কথা বলা যেখানে আরেকজন ব্যক্তি বা আরো অনেক ব্যক্তি উপস্থিত নেই, সেটা কি তাহলে গসিপ বলে গণ্য হবে? দেখো রত্নাবলীদি, আমি তুমি কখনো গসিপ করিনি এ কথা হলপ করে বলতে পারবো না, কিন্তু এক্ষুনি তুমি যে আচরণটার কথা বললে, যে একজন বা একাধিক মানুষ অনুপস্থিত, তাদের অনুপস্থিতিতে তাদের সম্পর্কে আমরা কিছু আলোচনা করছি, যে কোনো পরচর্চাই কি গসিপ? আমি বলবো না। আমরা যদি একেবারে সংজ্ঞা ধরে দেখি, দুটো দিক গসিপে থাকতে হবে। এক, ডেফিনেটলি সেই মানুষটি সেখানে উপস্থিত নেই। দুই, এমন কিছু দিক তার আমরা তুলে আনছি এই আলোচনার মধ্যে দিয়ে, যেটা তার রেপুটেশন, তার সামাজিক সম্মান, সামাজিক মর্যাদাকে কোথাও একটু ছোট করতে পারে বা আঘাতপ্রাপ্ত করতে পারে। এই রেপুটেশনের জায়গাটা যদি আমাদের বিষয়বস্তু হয়ে ওঠে, সেখানে গসিপ হয়ে ওঠার সমস্ত রসদ চলে এলো। ধরো আমি তোমায় বললাম যে এই রত্নাবলীদি আজকের শুটে কিন্তু অনিতেশ 11:30টায় আসবে, তখনও হয়তো অনিতেশ এসে পৌঁছনি, অনিতেশ 11:30টায় কিন্তু আসেননি, তার আগেই এসেছেন। কিন্তু আমি বলছি যে ধরা যাক যদি আমি এটা বলি, ইটস অ্যান ইনফরমেশন শেয়ারিং। অফকোর্স অনিতেশের উপস্থিতিতে তো বলছি না, তাহলে কি আমি অনিতেশকে নিয়ে তোমার সঙ্গে গসিপ করলাম? না। কিন্তু যদি আমি বলি, ধরে নেবেন না সত্যি কথা বলছি, যে অনিতেশ তো জানো ওর তো দেরি হবে, ওর সম্পর্কে একটা গসিপ আছে বলে, ওর জীবনের এমন একটা কোনো সিক্রেট যেটা ওর কোনো সম্পর্কজনিত হতে পারে, ওর জীবনের এমন কোনো সিদ্ধান্তজনিত হতে পারে যেটা সমাজে বেশি একটু চাটনি সহযোগে পরিবেশিত হওয়ার উপাদান রাখে, এমন কিছু যদি ভাগ করে নি, তখন সেই অংশটা গসিপ। একটা নিরীহ ইনফরমেশন শেয়ারিং বা কখনো কখনো তার সম্পর্কে কোনো ভালো কথাও আলোচনা করা,
এটা গসিপ নয়, কিন্তু গসিপের মধ্যে কোথাও এক ধরনের রেপুটেশন সার্ভেলেন্স আছে, হুম যেখানে আমরা একটা সামাজিক নজরদারি যেন তৈরি করে দিচ্ছি রত্নাবলীদি। হুম ইনস্টিটিউশনাল সার্ভেলেন্স নিয়ে তোমরা যারা মানবাধিকার কর্মী তারা কথা বলো, তো গসিপ আসলে সামাজিক নজরদারি। আমার অনুপস্থিতিতে আমায় নিয়ে যখন বিভিন্ন চর্চা শুরু হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে আমি এক ধরনের সামাজিক অবজারভেশন, সামাজিক সংলাপ এবং সামাজিক আখ্যানের অংশ হয়ে উঠছি। এবং যখনই আমি সমাজের কিছু নিয়মের বাইরে পা রাখতে যাব, আমার মাথায় কিছু অদৃশ্য মুখ, কিছু অদৃশ্য ভাষা ভেসে উঠবে, যে ভয় আমার মধ্যে তৈরি হবে। তাহলে এটা যদি করি আমায় নিয়ে কথা হবে। হুম এই আমায় নিয়ে কথা হবে, এইখানে আমার সামাজিকভাবে নিজের অবস্থানচ্যুত হওয়ার ভয়ে আছে। গসিপের মূল সাহস বা শক্তি যদি বলো, ওইখানে দাঁড়িয়ে আছে। তাহলে আমাকে এর পরের জায়গাটা আমি যেটা জিজ্ঞেস করতে চাই যে তাহলে গুজবের সঙ্গে গসিপের পার্থক্যটা কোথায়? কারণ গুজবও একটা আনভেরিফাইড সোর্স, ঠিক। গসিপও একটা আনভেরিফাইড সোর্স। রাইট। গসিপে আমার একটা সামাজিক সম্মানহানি হচ্ছে, হুম। গুজবেও আমার একটা সামাজিক সম্মানহানি হচ্ছে। তাহলে এই দুটোর পার্থক্য কোথায়? খুব সুন্দর প্রশ্ন, কারণ আমরা না অনেক সময় দুটোকে প্রায় সমার্থক হিসেবে ব্যবহার করে ফেলি। এবং যেহেতু তুমি গোড়াতেও বললে যে গসিপের এক্স্যাক্ট বাংলা আমরা জানি না, অনেক সময় কিন্তু গসিপকে আমরা গুজব বলেও বলে থাকি, কিন্তু ইংরেজি ভাষায় যদি দুটো শব্দকে আমরা আলাদা করে দেখি, তাহলে একটা গসিপ, একটা রিউমার। হুম রিউমার কিন্তু গসিপ নয়। রিউমার যদি একেবারে সংজ্ঞা দিয়ে যাই, তাহলে ব্যক্তি নিয়ে হবে না, ইভেন্ট নিয়ে হবে, ঘটনা নিয়ে হবে। ধরো আমি বললাম যে অত নম্বর বিশ্বযুদ্ধ লাগতে চলেছে, বা এই তো ওখান থেকে 4টি জম্বি ওই গ্রহ থেকে চলে আসতে চলেছে। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিউমার। বা অমুক সালে অমুকটা ঘটবে, একজন বাবা দেখতে পেয়েছেন, রিউমার। এবং এটা আনভেরিফাইড, অনেক মানুষের ইন্টারেস্টের সঙ্গে জড়িত। বিশেষ কোনো অভিসন্ধির দরুন আমি সেটাকে অনেকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবং জানবে, বিশেষ করে যখন এক ধরনের অনিশ্চয়তা, সেটা জিওপলিটিক্যাল অনিশ্চয়তা হতে পারে, সেটা ধরো কোনো একটা মহামারী অতিমারি এসছে, তাই নিয়ে যখন মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে, আতঙ্কে রয়েছে, তখন অনেক বেশি সাসেপ্টেবল থাকি আমরা টু সাচ রিউমার্স। আমরা কোভিডের সময়ও সেটা বহু সময় দেখেছি। আমরা যে কোনো ধরো এই যে নির্বাচন আসছে, সেখানেও কিন্তু আমাদের বুঝতে হবে যে অনেক ধরনের অভিসন্ধি নিয়ে অনেক বড় বড় গুজব ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা থাকতে পারে। কারণ তার মধ্যে দিয়ে নির্দিষ্ট দল নির্দিষ্টভাবে তাদের কিছু উদ্দেশ্য সাধনে নামবে। ফলে গুজবের মধ্যে ব্যক্তি কম, ঘটনা বেশি, এবং এটা খুব পলিটিক্যালি মোটিভেটেড বা অন্যান্য কোনো ধরনের উদ্দেশ্য সিদ্ধি, যেটা হয়তো আরো কিছু বৃহত্তর মানুষকে জুড়ে হতে চলেছে, তার একটা আঙ্গিক থাকে। ওয়ারেন গসিপ কিন্তু অনেক সময় খুব ছোট পরিসরে, খুব ইনফর্মাল জায়গায় কোনো একজন ব্যক্তি যে তোমার আমার কাছে প্রাসঙ্গিক, ধরো সেই ব্যক্তিকে নিয়ে পাশের পাড়ার কেউ মাথা নাই ঘামাতে পারে, তাহলে তার কাছে এই বক্তব্যের আলাদা করে কোনো ভাবনা, প্রাসঙ্গিকতা কিছুই না থাকতে পারে। তাহলে এটা একটা খুব ছোট পরিসরে যাদের কাছে এই মানুষটি পরিচিত, তাদের কাছে একে নিয়ে কোনো একটি তত্ত্ব এবং তথ্য পরিবেশন আনভেরিফাইডও না হতে পারে, এটাও আমি এখানে বলবো। আচ্ছা। এমনও হতে পারে রত্নাবলীতে এটা সত্য। ধরো আমার জীবনের একটা ঘটনা যেটা সত্য, আনভেরিফাইডও নয়, হয়তো আমি সেটা কাউকে বলেছি। এবার সেই সত্যের মধ্যে আমি যখন বলেছি, আমি হয়তো তার গোপনীয়তা থাকবে এটা আশা করেই বলেছি, সেটা একটা মুখরোচক গসিপের অংশ হয়ে যাবে ধরে নিয়ে বলিনি, তাহলে ভেরিফাইড বাট সিক্রেট। কিন্তু সেটা যখন 1 থেকে 2 প্রবাহিত হতে থাকে, সেখানে আমার সামাজিক সম্মান, আমার সামাজিক যাপন, এটা কোথাও ক্ষতিগ্রস্ত হওয়ার মতন একটা আবহ তৈরি হয়। তো গসিপ এইটা করে দিতে পারে। আমি না আরেকটা প্রক্রিয়াও দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। সেটা হলো যে ধর একটা ঘরে অনেকে বসে আছেন, সেখানে হয়তো তুই আলোচনার কেন্দ্রবিন্দু, সেখানে হয়তো অনেক আলোচনা হলো, সেই আলোচনা থেকে 2-3টে জিনিস, যেটা ধর আমার জানারই কথা নয়, ঠিক সেরকম 2-3টে জিনিস তোকে অ্যাকচুয়ালি জানিয়ে দেওয়া হলো। এটা ঠিক কি? এটা কি গসিপ? এটা আমার কাছে ঘনিষ্ঠ হওয়ার একটা উপায়, নাকি আমি নিজে কতটা উদার
এবং হোলিয়ার দ্যান দাও হুম। সেইটা প্রমাণ করার তাগিদ, মানে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে এটা আসে? কারণ আমি দেখেছি যে এই ধরনের প্রক্রিয়া হুম। অ্যাকচুয়ালি গসিপকে তোর ভাষায় আরো বেশি রসদ দেয়। তুমি খুব সুন্দর প্রশ্ন করলে রত্নাবলীদি। এই যে তুমি বলছো যে কিছু অংশ ওখান থেকে যেন বাছাই করে তুলে এনে খুব নির্দিষ্টভাবে আমি সেটাকে একটু স্নোবল করিয়ে দিলাম, যেটা আমরা সাইকোলজির ভাষায় বলি তো, যে যেন একটা বরফের গোলা আলতো করে গড়িয়ে দেওয়া হলো, সে তার নিজের মতন এবার আলতো পথে চললো। এবার এটার মধ্যে একটা ডিকনটেক্সচুয়ালাইজেশনের জায়গা থেকে যায়। ধরো তুমি যখন একটা কোনো কথা আলোচনা করছো বা আমি করছি, তার একটা সামগ্রিকতা আছে, আমি সেই অংশগুলো ছেটে দিলাম, এবার এইটুকুকে তুলে নিলাম। এইটুকুকে যে গ্রুপের মধ্যে আমার জানানোর প্রয়োজন ছিল না বা হয়তো কথাও ছিল না, সেইখানে ফ্লোট করিয়ে শুধু দিচ্ছি না, যখন করছি তখন আমি আসলে কি উদ্দেশ্য সাধন করতে চাইছি। এবং তুমি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আনলে, যেটা কি কোনো ধরনের ঘনিষ্ঠতার মাপকাঠি? হ্যাঁ, কারণ অনেক সময় আমাদের এই বোধও আসতে পারে যে দেখো ও এই সিক্রেটটা আমাকে বলল, তাহলে আমি নিশ্চয়ই ওর ততটা নৈকট, তাই জন্য সে আমার সঙ্গে ভাগ করে নিল। ফলে গসিপ কিন্তু আপাতভাবে অনেক সময় আমরা সোশ্যাল সাইকোলজির অনেক রিসার্চেসে পাই যে এক ধরনের বন্ডিং, এক ধরনের সাব গ্রুপের মধ্যে কিছু নির্দিষ্ট আচরণকে যেন কোথাও আঠা দিয়ে জুড়ে দিচ্ছে। কিছু মানুষ যেন এই সিক্রেটের অংশ হওয়ার মধ্যে দিয়েই একে অপরের সঙ্গে জুড়ে আছেন, এবং তাদের একটা বিশ্বাসও আছে যে এই কথাগুলো আমরা একে অপরকে বলতে পারি, আমরা জানিস তো বলে এই কজন জড়ো হই। যে আলোচনার অংশ আমরা অন্যদের করি না, অর্থাৎ দেখো কিরম ভাবে একটা আমরা ওরার বিভাজনের গল্প গসিপ কিন্তু তৈরি করে দিচ্ছে। যেটার মধ্যে আমরা একটা গ্রুপ ডায়নামিক্স দেখতে পাচ্ছি, যে সেখানে কিছু মানুষ কিন্তু এটা ভেবেও একটা আরাম পাচ্ছে, বাবা আমি আমরার দলে, আমি ওরা হয়ে যাইনি, আমি অপরায়ণের অংশ হয়ে যাইনি। ফলে সেখান থেকে গসিপের মধ্যে দিয়ে আমরা অনেক সময় ছোট ছোট গোষ্ঠী, সেই গোষ্ঠীর মানুষদের মধ্যে কিছু আচরণ যেন অ্যাপ্রুভাল পায়, কিছু আচরণ অ্যাপ্রুভাল পায় না, যেগুলো পায় না, যারা সেই আচরণগুলো করছে তারাই আদার, তারাই অপর, এই নিয়ে নিজেদের মধ্যে একটা আলোচনার পরিবেশ পাই। কিন্তু এর অনেক গোলমেলে দিকও আছে, যেটার কথা নিশ্চয়ই আমাদের পর্ব যত এগোবে এবং আপনাদের চিঠি যত আমরা পড়বো তার মধ্যে ঢুকতে পারবো। আমি কি তোমার কাছে একটা প্রশ্ন রাখবো? কিন্তু এই যে তুই বললি না এতগুলি কথা, সেই সংক্রান্ত একটা চিঠির উল্লেখ আমি একটু করছি, কেমন? হ্যাঁ হ্যাঁ। সেটা হলো যে একজন লিখেছেন সায়ন্তী বলে, চন্দননগর থেকে। তিনি বলছেন যে এই যে তুই যে প্রসঙ্গটা তুললি, সায়ন্তী বলছেন যে এই ধরো গসিপ করার মধ্যে একটা ক্ষমতার অনুভূতি থাকে কিনা। রাইট। এইটা আমি ভাবছিলাম যে তোকে একটু ব্যাখ্যা করতে বলবো। মানে যারা করছেন তারা ক্ষমতাশালী, যাদের নিয়ে বলা হচ্ছে তারা ততটা ক্ষমতাশালী নন, এবং এই অপরায়ণের সঙ্গে পাওয়ারটা কিভাবে যুক্ত, এইটা যদি তুই একটু ব্যাখ্যা কর, তারপরে তুই অবশ্যই আমাকে প্রশ্ন করবি। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এটার সাথে আমি একটা জায়গা একটু আনতে চাইবো রত্নাবলীদি, যে কাদের নিয়ে গসিপ হয় বেশি। আমরা যদি একটু ভেবে দেখি, তুমি আমাকে একটু বলো তো, তোমার নিজের দেখায় তুমি জেনারেলি গসিপের কেন্দ্রে কাদের দেখেছো? যারা একটু ভিন্ন রকম, যাদের মানে একটা পারসিভড পাওয়ার আছে, যারা অ্যাসপিরেশনাল, যাদের মতন আমি হতে চাই, যারা বিত্তবান। কোথাও এটাও যেমন একটা দিক, অন্য দিক থেকে যদি আমরা ভাবি, যারা সচরাচর সমাজের দেখানো প্রথা বা নিয়মের একটু বাইরেও দাঁড়াচ্ছে, তাই না? মানে ধরো যদি তার মধ্যে কোনো আলাদা বৈশিষ্ট্যই না থাকে, আমি তাকে নিয়ে কি গসিপ করব? ধরো আমি যদি একটা খুব সেই অর্থে দেখি যে একেবারে একটা নিটোল জীবন তার, ধরো ইভেন বিত্তবানও যদি হয়, তাকে নিয়ে কি খুব অনেক দিন ধরে গসিপ চলবে? ওর তো অনেক টাকা, এটা নিয়ে কতবার তুমি কি গসিপ করবে? আমি আসলে বিত্তবান যখন বলেছি, আমি শুধু টাকার রেফারেন্স বলিনি, আমি তার সমস্ত সম্বল এর জায়গা থেকে সে বিত্তবান এটা বলতে চেয়েছি। মানে যেমন ধর খুব সহজভাবে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ভীষণ গসিপ হয়, এবং তার অর্ধেক গসিপই কিন্তু গসিপই, তার মধ্যে কিন্তু
সত্যতা হয়তো খুব খুব অল্প রয়েছে। রাইট। মানে সেখানে এই যে যারা বিত্তবান, যাদের একটা পাবলিক ডোমেইনে যাদের একটা উপস্থিতি আছে, উজ্জ্বল উপস্থিতি আছে, তাদের নিয়ে ভীষণ গসিপ হয়। তাহলে একটা দিকে আমরা পাচ্ছি যে যাদের অনেক আলো, হুম। সচরাচর যাদের নিয়ে মানুষ ভালো বলে থাকেন, হুম। দেখো আমার কতটা ক্ষমতা যে আমি তাকেও খারাপ বলতে পারি। তাহলে যেন পাওয়ারের একটা কাউন্টার পাওয়ার ন্যারেটিভ আমরা তৈরি করছি। বাহ। কারণ দেখবে যে কারণে বহু সময় আমি এটা দেখেছি যে বিশেষ করে যেগুলো খুব প্রচলিত নিউজের ওয়েব পোর্টালস আছে, সেখানে কোনো একটা খবর উঠলো, তুমি দেখো কমেন্টে কি ধরনের কথা লেখা হয়। আমি নিশ্চয়ই তার সঙ্গে সহমত না হতে পারি, আমার একটা কাউন্টার বক্তব্য থাকতে পারে, কিন্তু আমি যে ভাষায় আক্রমণ করছি এটা আসলে ওর খবরটাকে নয়, প্রতিষ্ঠানকে। কারণ প্রাতিষ্ঠানিক পাওয়ারের বিরুদ্ধে আমি তখন দাঁড়িয়ে যাচ্ছি এবং অনেক সময় ব্যক্তি প্রতিষ্ঠান হয়ে ওঠে। তুমি যাদের কথা বলছো তারা তো নিজেরাই প্রতিষ্ঠান। যে নিজে প্রতিষ্ঠান হয়ে উঠছে তার যে আপাত ক্ষমতা সেখান থেকে তাকে টেনে নামাতে ইচ্ছা করছে, কারণ তার ওইটাই একটা এমন বৈশিষ্ট্য যা আমাদের রোজকার জীবনের থেকে তাকে আলাদা করে দেয়। ফলে আমরা একটা কোথাও যেন তার ক্ষমতার কাছে আমার ঈর্ষা দিয়ে, নিরাপত্তাহীনতা দিয়ে এমন একটা অবস্থায় পৌঁছে যাচ্ছি যার সঙ্গে লড়বার হাতিয়ার করে দিচ্ছি আমি গসিপকে। এটা একটা। দুই হচ্ছে অনেক সময় প্রচুর আগ্রহ আছে, কৌতূহল আছে, সেখান থেকে আমার মনে হচ্ছে যে ওকে নিয়ে যদি একটা এইরকম গল্প আমি চাউর করতে পারি, সোশ্যালি আমার কথা আরো 5টা মানুষ শুনবে। অনেক মানুষ সোশ্যাল পারফরমেন্সের অংশ হিসেবেও গসিপকে ব্যবহার করেন। এটা তার সোশ্যাল পাওয়ার। ধরো একটা ঘরে 4-5 জন মিলে আড্ডা মারছে, একজন ঢুকলে তার কথা শুনতে বাকিরা কান পাতে, ওটা তো তার ওই মুহূর্তেকার পাওয়ার। তা না হলে সে এসে বসে কখন উঠে চলে গেল, কেউ পাত্তাও দিল না, অন্য লোকের কথা শুনতে আমরা বেশি ব্যস্ত, সেখানে তার ওই গ্রুপ পাওয়ার এনজয় করবার জায়গা তাহলে থাকে না। সে যদি এই শোন আমার কাছে খবর আছে, all ears will be directed towards that person. এটা ওর টেম্পোরাল পাওয়ার। এটাও অনেক সময় গসিপের অংশ হয়। কিন্তু যেটার জন্যই প্রশ্নটা আমি তোমার কাছে রাখলাম, আমরা যখনই কোনো সমাজের নর্মকে চ্যালেঞ্জ করব, কোনো গ্রুপ নর্মকে চ্যালেঞ্জ করব, আমরা গসিপের অংশ হব। আমরা যখনই মার্জিনালাইজড হব, যখনই আমরা এমন কিছু করব যেখানে প্রথাগতর বিরুদ্ধে আমি গিয়ে দাঁড়াচ্ছি, আমি স্রোতের বিপরীতে দাঁড়াচ্ছি, আমরা প্রাথমিকভাবে গসিপের অংশ হয়ে উঠব। আমার এর থেকে যে টেকঅ্যাওয়েটা, সেই টেকঅ্যাওয়েটা হলো যে আসলে মানুষ যখন নিজের অনিচ্ছায় কখনো প্রতিষ্ঠান হয়ে ওঠেন, যেমন অভিনেতারা, তারা খুব সহজেই গসিপের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন। কারণ এটাই একটা সামাজিক নিয়ম বোধহয়। নিয়ম অর্থাৎ এটা চলে এসেছে, আমরা হ্যাঁ। এভাবে বলতে পারি। এবং সেখানে অভিনেতা থাকতে পারে, কোনো কবি থাকতে পারেন, সাহিত্যিক থাকতে পারেন, কোনো একজন সমাজকর্মী থাকতে পারেন, যে মানুষ তার নিজের কাজের মধ্যে দিয়ে নিজেই একটা ইনস্টিটিউশন। এবং তুমি যেটা বলছো সেখানে বহু সময় আমরা একটা জেন্ডারের ভূমিকাও থাকতে পারে দেখতে পাই, যে একটি নির্দিষ্ট জেন্ডারের মানুষদের নিয়ে হয়তো বেশি ধরনের গসিপ হচ্ছে। আমি বলছি না যে সেটা শুধু নারী হতে হবে, যিনি ধরুন জেন্ডার নন কনফর্মিং তাকে নিয়েও গসিপ হতে পারে। এই ধরনের একটা প্রশ্ন এসে পড়ে নেব, সেটা থাকতে পারে। কিন্তু যেটা সায়ন্তীর প্রশ্নে খুব সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যখন গসিপ করছি ওই মুহূর্তে আমি তাকে ডিসএম্পাওয়ার করতে চাইছি। ওই মুহূর্তটুকুতে তার থেকে বেশি ক্ষমতা যেন আমি আমার হাতে টেনে নিলাম। আমি যখন অমুককে নিয়ে এই কথাটা আলোচনা করতে পারছি কিছুটা নুন তেঁতুল জল সহযোগে, তখন কিন্তু তার সামাজিক মর্যাদাকে কোথাও খুঁচিয়ে দেওয়ার ক্ষমতা আমি রাখি, সে যতই পপুলার হোক। এই ক্ষমতাটার একটা সাময়িক আস্ফালনের আনন্দ আমি নিচ্ছি। সেই সুন্দর বললি। কি প্রশ্ন করতে চাইছিলে তুই? সেইটা হলো, তোমায় নিয়ে নিশ্চয়ই অনেক গসিপ হয়। হ্যাঁ, নানান রকমের গসিপ, তাই না? আমার মনে হয় এটা আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আমার মনে হলো এই প্রশ্নটা করা উচিত। সব থেকে অবসার্ড বা অবান্তর বা হাস্যকর গসিপ নিজের সম্পর্কে কি শুনেছো রত্নাবলীদি? ওমা, তার মধ্যে তো তুইও আছিস। আমি? কি সেটা? সমস্ত গসিপের কেন্দ্রবিন্দু হলো যে তোর আর আমার নিকট রোমান্টিক সম্পর্ক।
আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্য আমারও কানে এসছে, ঠিক, হ্যাঁ। এবং ইয়া আচ্ছা, এবং আমি ওকে। আসলে এটার হয়তো মূলে আমিও আছি। তার কারণ আমি হয়তো অনেক সময় বলি যে এটা কেউ হয়তো ডাকলো, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো পার্টনারশিপ ছাড়া এটা করি না। আচ্ছা কে বলুন তো? আমি ডক্টর অনুতম বন্দ্যোপাধ্যায়। এবার এখানে কোথাও অবচেতনে আমি রসদ জুগিয়েছি কিনা আমি জানি না, যেটা পরবর্তীকালে একটা বিরাট বড় গসিপের আকার ধারণ করেছে, এবং এবং অনেকেই এটা বিশ্বাস করেন যে আমি আর তুই রোমান্টিক পার্টনার্স। রাইট। এটা একটা দিক আর কি। খুব ইন্টারেস্টিং। দেখো, একটা শব্দ তুমি বলছো এবং তুমি যে ভাবনা থেকে বলছো সেটা আমি জানি, কারণ আমরা ইন গ্রুপ। অর্থাৎ তুমি আমায় নিয়ে কি মনে করো, আমি তোমায় নিয়ে কি মনে করি, তুমি আমি পরস্পরকে ভীষণ ভালোবাসলেও সে ভালোবাসার রূপ, রং, চিত্র আদতে কি, এটা তো শুধু আমরা দুজনই জানি। কিন্তু যারা আউট গ্রুপে আছেন, অর্থাৎ তোমার আমার ঠিক বাইরের সারিতে যারা আছেন, যারা আমাদের খুব ঘনিষ্ঠ, তারা জানেন। কিন্তু তার থেকে পরবর্তী যে বৃত্ত, তারা একটা শব্দকে তাদের দেখার মধ্যে দিয়ে চালিত করে একটা রত্নাবলী অনুত্তমা তৈরি করে নিচ্ছে। এবং যে রত্নাবলী অনুত্তমার যে সম্পর্কে রসায়ন তারা ধরে নিচ্ছেন, এবং হয়তো সেটা অন্যান্য গসিপের অংশও করছেন, সেখানে তারা নিজেদের মান্যতা দিচ্ছেন। রত্নাবলী তো বলেছে পার্টনার্স, এইটা দিয়ে। দেখো, এটাই হচ্ছে ডিকনটেক্সচুয়ালাইজেশন অফ আ ওয়ার্ড। এবার কি কনটেক্সটে রত্নাবলী বলেছিলেন এটা কিন্তু উল্লেখ করা হচ্ছে না। রত্নাবলীকে বলা হয়েছিল রুবারুর, আপনারা যদি একটু, আমরা যেরকম এখন অনেক সময় করছি, বিভিন্ন জায়গায় গিয়ে পরিবেশন করেন, রত্নাবলী বলেছে তাহলে তো অনুত্তমাকেও জিজ্ঞেস করতে হবে, বিকজ শি ইজ মাই পার্টনার। এবার এটা যে রুবারু বা আমাদের কাজের অনেক পার্টনারশিপ, এই অংশটা উল্লেখ করা হলো না। আমি তো রত্নাবলীদের থেকেই শুনেছি বলে পরিবেশিত হচ্ছে। আমরা জাস্ট একটা উদাহরণ হিসেবে যদি রাখি, তুমি যেটা তোমার জীবন থেকেও তুলে আনলে রত্নাবলীতে, যেখানে আমিও অন্যভাবে জড়িয়ে আছি, এইটার মধ্যে দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা সত্যর অর্ধ অংশ মানুষ তার আপন মনেরও মাধুরী মিশায়ে বিভিন্ন জায়গায় পরিবেশন করতে পারেন, এবং যদি কারোর আমাদের নিয়ে আগ্রহ থাকে, তাদের কাছে সেটার একটা প্রাসঙ্গিকতা থাকবে। শোন না, চা সহযোগে একটা কথা বলি তোকে, যা রটে তা কিছুটা তো বটে। Yeah, when there's a smoke, there has to be fire. There has to be fire. তাহলে এটা মানে এটা সামাজিক ম্যানিফেস্টেশন কি? কারণ আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট চিঠি এসছে, নীলাশিস বসু লিখেছেন বালি থেকে। আচ্ছা। উনি লিখছেন যে গসিপ বা গুজব মানুষের আদিম প্রবৃত্তিগুলোর মধ্যে একটা, এবং অনেক না জানা, অনেক আশঙ্কা, অনেক ভয়ের সামাজিক ম্যানিফেস্টেশন হলো গুজব। তিনি বলছিলেন গুজব আসলে সামাজিক ফেনোমেনা, এবং এটা কোনো ব্যক্তির প্রবৃত্তি দিয়ে কিন্তু বোঝা যাবে না। এখানে একটা চ্যালেঞ্জ, বিকজ ইট ইজ এভলিউশনাল। রাইট, রাইট। এই জায়গাটা নীলাশিস আনতে চেয়েছেন। উনি আরো লিখছেন যে এখন চারপাশে তাকালে মনে হয় গুজব কি সত্যি না জানা ভয়, আশঙ্কার বাই প্রোডাক্ট, নাকি গুজব আসলে রিক্রিয়েশন? গুজব কি সামাজিক বিকারের প্র্যাকটিস নয়? সামাজিক ফ্রাস্ট্রেশন, অবক্ষয়, কুরাজনীতির এক্সপ্রেশন নয়? মোটামুটি কিন্তু নীলাশিস বাবু আমার হয়ে তোকে সবকটা প্রশ্ন করে দিয়েছেন, এবং এটার উত্তরটা তোর কাছ থেকে নিতে চাইবো, যেখানে উনি শেষ করছেন মানুষের চেতনা একদিন ফিরবে গোছের বিশ্বাসে থিতু হওয়া বাদে কোনো এক্সারসাইজ, কোনো প্র্যাকটিস, যা ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক এই ধরনের প্রতিরোধের পথ আছে কিনা? ভীষণ ভালো প্রশ্ন, ভীষণ ভালো প্রশ্ন। এবং উনি আমাদের নিয়মিত দর্শক। আচ্ছা, এত সুন্দরভাবে উনি লিখেছেন, এবং ওর প্রশ্নেরও একটা বিবর্তন আছে। উনি গোড়ায় যখন লিখছেন তখন এটার বিবর্তনের যে একটা পথ আছে, এটা যে আজকের প্রবৃত্তি নয়, এটা যে কোনো এক ব্যক্তিরও প্রবৃত্তি নয়, সেটা উনি ভারী সুন্দর জানান দিচ্ছেন। তারপরে উনি কিন্তু আদতে গসিপের যে সমস্যা বা ঝুঁকির দিক, সেটাও তুলে আনছেন, এবং এখনকার পৃথিবীতে কতটা সেটা ক্ষতিকারক হয়ে উঠতে পারে বা হচ্ছে, সেটাও উনি ইঙ্গিত করছেন, এবং কোথাও উনি চাইছেন তো এই বিহেভিয়ারটার মধ্যে বদল আসুক, সেটা কিন্তু খুব স্পষ্ট।
প্রথম অংশটা যদি ধরি রত্নাবলীদি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইভেন এভলিউশনাল সাইকোলজি নিয়ে যারা কাজ করছেন তারাও কিন্তু এটা পাচ্ছেন যে ধরো যখন মানুষ মানে একেবারে গুহাবদ্ধ জীবন বাঁচতো, তখনও কিন্তু একভাবে যেন এই এর সম্পর্কের তথ্য অন্যের কাছে প্রবাহিত করতে হবে একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, একটা গসিপ মুখী বিহেভিয়ারের ইতিহাস কিন্তু পাওয়া যায়। কিন্তু সেই সময় সেটার প্রয়োজনীয়তা সত্যিই অন্যরকম ছিল। বহু ক্ষেত্রে যখন ধরো একটা গোষ্ঠীর মধ্যে কোনো ব্যক্তি কোনো কারণে বিপজ্জনক হয়ে উঠছে, বা সে হয়তো সেই দলের কোনো নিয়ম লঙ্ঘন করতে শুরু করেছে, ভাবতে হবে রত্নাবলীদি সেখানে কিন্তু তার তখন থানা পুলিশ নেই, কোনো কোর্ট নেই, মানুষ অসহায় হয়ে প্রকৃতির সঙ্গে হিংস্র প্রাণীদের সঙ্গে লড়ছে। সেখানে যদি এমন হয় যে চারজন মিলে শিকার করতে গিয়েছিল, একজন তার সঙ্গীকেই মেরে ফেলেছে, তার হয়তো ভীষণ ওরকম প্রবৃত্তি, এটা যদি বাকি দলের লোকেরা না জানেন তাহলে তো তারাও সে ঝুঁকির মুখে পড়তে পারেন। তাহলে এই ইনফরমেশনটা আমি বাকিদের কাছে পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে আদতে কিন্তু এক ধরনের আবারও সার্ভেলেন্স তৈরি করছি, কোথাও পরোক্ষভাবে তার উপরেও এই চাপটা আনছে যে তুমি যদি এটা করো তোমার সঙ্গে কিন্তু কেউ স্বীকার করতে যাবে না, তুমি কিন্তু একা হয়ে যাবে, তুমি কিন্তু দলচ্যুত হবে। তাহলে কোথাও কিছু প্রো সোশ্যাল বিহেভিয়ারকে আমাকে এস্টাবলিশ করাতে হবে, আর কিছু সো কল্ড অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারকে আমাকে ফ্ল্যাগ করতে হবে, বাকিদেরকেও সেটার হাত থেকে আমাকে রক্ষা করতে হবে। এই ধরনের একটা প্রয়োজনীয়তা থেকে এই ধরনের আচরণ কিন্তু আমরা গুহা মানবীদের জীবনেও দেখেছি, যেটা কিন্তু এভলিউশনাল সাইকোলজিতে আছে। এবং অনেকে এখনো বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে এখনো কিছু গ্রুপ নর্ম ইনফর্মালি এস্টাবলিশড হতে পারে থ্রু গসিপ। যেমন ধরা যাক, যদি আমরা জানি যে এই পাড়াতে আমরা সবাই আমাদের পরিবেশ সম্পর্কে খুব সচেতন, সেখানে ও তো রাস্তায় বেরোলেই রাস্তা নোংরা করে, এটা নিয়ে কথা হয় যদি, তাহলে সেও সেটা করতে গেলে দুবার ভাববে, কারণ আমাদের পাড়ার কেউ করে না, এটা নিয়ে কিন্তু কথা হবে। তাহলে দেখো এই গসিপ তাকে একটা প্রো সোশ্যাল বিহেভিয়ারের দিকে কিন্তু মোটিভেটেড করে দিতে পারে। ফলে কিছু কিছু সময় এখনো আমরা এই ধরনের সিগন্যালিং এর বা এই ধরনের সতর্কীকরণের কিছু সুপ্রভাব হয়তো পেতে পারি। যিনি এটা করছেন তিনি সরাসরি এই ব্যক্তিকেও বলতে পারতেন, কিন্তু তিনি গসিপের মাধ্যমেও হয়তো এটা আনছেন, হয়তো একটা পরোক্ষভাবে তার কাছে বার্তা দেওয়ার প্রচেষ্টা হিসেবে এটা থাকতে পারে। কিন্তু পরবর্তী অধ্যায়ে যে কথাগুলো উনি বলছেন সেখানে আমরা গসিপের ঝুঁকি দেখছি। এবং তুমি যে প্রশ্নটা রাখলে যে যা রটে তার কিছু কি ঘটে, দেখো কিছু তো ঘটে। যেরকম তোমার আর আমার সম্পর্ক নিয়ে যে গসিপ যেটার কথা তুমি উল্লেখ করলে, সেখানে তুমি আর আমি তো ডেফিনেটলি থট পার্টনার্স, ওয়ার্কিং পার্টনার্স, তুমি আর আমি ভীষণ ঘনিষ্ঠ বন্ধু, ইউ আর মাই চোজেন ফ্যামিলি। কিন্তু তার মানে আমি আর তুমি প্রেম করছি না। এবার আমি যদি কিছু তত্ত্ব তুলে আনি তাহলে ওইটুকু তো ঘটে, কিন্তু বাকিটা তো ঘটে না, তাহলে ওটা রটে। এখানে এই ঘটে আর রটের মধ্যেকার যে ব্যবধান রেখা, সেটা অনেক সময় খুব উদ্দেশ্য প্রণোদিতভাবেও কেউ গুলিয়ে দিতে পারে, আবার কেউ অভ্যাসগতভাবেও গুলিয়ে দিতে পারে। তার কারণ তার লেন্সে শুধুমাত্র মানুষের রেপুটেশনে একটু নুন মরিচ সহযোগে কিছু না কিছু বক্তব্য পেশ করার প্রবণতা আছে। আমি তার বাইরে তাকাতেই পারি না, আমি শুধুই ওইভাবে দেখতে পারি। এবং ওই ধরনের আলোচনার আমি যখনই কেন্দ্রবিন্দু করে দিই নিজেকে যে আমি তার বক্তা, আমি দেখেছি আমি এক ধরনের সামাজিক অ্যাটেনশনও পাই, আমি সেটার লোভও সামলাতে পারছি না। যারা গসিপ করে তাদের মধ্যে এই খিদেটাও বহু সময় থেকে যায়। মেয়েরা কি বেশি গসিপ করে? এটা কি তোমার প্রশ্ন নাকি কেউ চিঠি লিখেছেন? তাই চিঠি এসছে? আমি নিজে আর বলবো আমি তাই ভাবলাম। ওকে, জেন্ডার অ্যাঙ্গেল আছে কিনা। হ্যাঁ, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ। কারণ সত্যিই তো এই ধরনের একটা ধারণা আছে যে মেয়েরাই বেশি পরনিন্দা পরচর্চা করে, বেশি গসিপ করে। আমি যদি এভাবে ভাবি রত্নাবলীদি, যে অনেক সময় মেয়েরা অনেক বেশি ইমোশনাল কন্টেন্ট নিয়ে চর্চা করে। হুম, আমরা এ ধরনের যদি কোনো সামাজিক স্টাডিজ করি, যে অনেকগুলো ছেলে এক জায়গায় হলে, আমি ধরে নিয়েছি সিস মেন এক জায়গায় হলে, তাদের কিভাবে পরস্পরের সঙ্গে সময় কাটে, তাদের আলোচনার মূল বিষয়বস্তুতে আদতে কি থাকে। সেখানে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে তারা হয়তো তাদের কমন ইন্টারেস্ট নিয়ে কথা বলছে, তারা হয়তো একটা অ্যাক্টিভিটি ড্রিভেন কিছু করছে। বহু সময় আমরা এটা দেখেছি যে নারীরা আবেগের জগতে অনেক বেশি স্বচ্ছন্দ,
এটার ফলে তাদের ভাবনা চিন্তার মধ্যে বা তাদের আলোচনার মধ্যে অনেক বেশি আবেগের তীব্রতা ধারক কথোপকথন চলে আসতে পারে। সেটা কখনো গসিপ মুখী হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা সে মেয়ে বলেই বেশি গসিপ করে এমনটা আমি বলবো না, একেবারেই না। 2 নম্বর জায়গা হচ্ছে, অনেক সময় যেটা আমার মনে হয় এখানে খুব গুরুত্বপূর্ণ, মেয়েদের দিকেই তো খুব চট করে সমাজ আগে আঙুল তোলে। যে কোনো ধরনের প্রথা ভাঙার যে পথ, সে যদি একজন পুরুষ নেন, তার দিকে সমাজ যত দ্রুত আঙুল তোলে, মেয়েদের দিকে তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি আঙুল ওঠে। গসিপের একটা ইন্টারেস্টিং ফাংশন হচ্ছে, যেখানে এটা কি আমার করা উচিত না অনুচিত এই নিয়ে আমার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে, সেখানেও আমি কিন্তু গসিপকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। আমি একটা উদাহরণ হিসেবে বলি রত্নাবলীদি। ধরো একজন 35 বছরের তরুণী, তার গভীর প্রেম জন্মেছে এমন একজন মানুষের প্রতি যার 75 বছর বয়স। হুম। এবার ওর মনে হতে পারে যে উনি আমায় চাইবেন কি চাইবেন না সেটা তো আছে, কিন্তু আমি একজন 75 বছর মানুষের সঙ্গে প্রেম করব, আচ্ছা লোকে কি বলবে, সমাজ কি বলবে, মাথায় আসতে পারে। এমন হতে পারে যে সে তার একটা কোনো ঘনিষ্ঠ বন্ধু বৃত্তে, কারণ আমাদের তো প্রত্যেকেরই ইনক্লুডেড হতে ইচ্ছে করে, আমাদের আচরণ নিয়ে লোকে আমাদের একঘরে করে দিক, প্রাথমিকভাবে তো ভালো লাগে না, সে নিজে একটা ফিকটিশিয়াস স্টোরি ফ্লোট করালো। এই জানিস তো, শুনছিলাম একজন ওই ধর 30-এর কোঠায় বয়স, তার আবার একজন বয়স্ক মানুষের সঙ্গে প্রেম হয়েছে, জাস্ট টু সি হাউ মাই ফ্রেন্ডস রেসপন্ড টু দিস ইনফরমেশন। অর্থাৎ আমি একটা মরাল অ্যাম্বিগুইটিতে কোথাও রিজলভ করতে চাইছি বাই ফ্লোটিং আ গসিপ। আমি বলে বললাম না। এবার ধরো ধরো তাতে তোমার আমার মতন বন্ধুরা হলে আমরা বলবো তাতে কি, যদি দুজনে রাজি হয় তো ভালো, থাকলে ভালো, ভালোই তো হলো। তাতে তার হয়তো মনে হবে যাক বাবা তাহলে অসুবিধা নেই, যাই ভদ্রলোককে গিয়ে একটু জানাই। কিন্তু যদি সে দেখে যে সবাই একেবারে রেড়ে করে উঠছে, ওরে বাবা এই তো সাংঘাতিক, এই শোন কি জানিস তো বলছিল ও বলে, তখন কিন্তু সে এই সম্পর্ক নিয়ে হয়তো বা এগোবে, বা এগোবে কিনা ভেবেও দেখতে পারে। তার অনেক বেশি গোপনীয়তার ভার মাথার উপর চাপবে, তার প্রতি মুহূর্তের আতঙ্ক এবং আশঙ্কা থাকবে যে এই যে আমার জীবনের একটা এত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাচ্ছে আমার মধ্যে বা আমার জীবনে, আমি তো কোনোদিন আমার নিকটতম মানুষদের জানাতেই পারবো না। এমনকি বহু সময় দুঃস্বপ্নেও এটা ফিরে আসতে পারে যে লোকে জেনে গেছে এবং আমাকে একঘরে করে দিয়েছে। ফলে গসিপ কিন্তু আমাদের এই দিক থেকেও, মেয়েদের ক্ষেত্রে যদি আমি বলি, অনেক সময় একভাবে উদ্বুদ্ধ করছে সমাজকে একটু ট্যাপ করে দেখে নিতে কোন পথটা নেব কোন পথটা নেব না, তার কারণ সমাজ খুব দ্রুত মেয়েদেরকে একঘরে করে দিতে পারে। এটা আমরা আমাদের পিতৃতান্ত্রিক সমাজে তো বহু বহু যুগ ধরে দেখে আসছি। আমার পরের প্রশ্নটা ঠিক এই জায়গা থেকেই, হুম। যে ইদানিং একটা বড় জায়গা ধরে আছে, ধর একটা কোনো ঘটনা ঘটলো, হিংসার ঘটনা ঘটলো, তারপরে একটা ভিকটিম ব্লেমিং এর গল্প বারবার আমাদের চোখের সামনে উঠে আসছে, এবং সেই ভিকটিম ব্লেমিং এর মধ্যে আরেকটা কম্পাউন্ডেড লেয়ার হলো যে তার সম্বন্ধে অদ্ভুত এলোমেলো অবান্তর গসিপ করা তাকে নিয়ে। এইটাকে আমরা কি করে এক্সপ্লেন করব? কারণ ধর যারা আমরা মেয়েদের নিয়ে কাজ করি, আমরা ভিকটিম ব্লেমিংটাকে একভাবে জুড়ছি, কিন্তু এই ভিকটিম ব্লেমিং এর সঙ্গে যখন আরেকটা লেয়ার যুক্ত হচ্ছে, তার মানসিক অভিঘাত কিন্তু আবার আরেক রকম। এবং এটা নিয়েই আমি এই মানসিক অভিঘাতের জায়গায় ঢুকলাম। ঠিক ঠিক, খুব ইম্পর্ট্যান্ট রত্নাবলীদি। ইনফ্যাক্ট তুমি বিশেষ করে একজন ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট হিসেবে নারীদের যে আখ্যান শুনছো, যেখানে সত্যি সত্যি এই যে ভিকটিম ব্লেমিং এর আখ্যান এবং সেখানে নারীদের যে নিজস্ব যন্ত্রণার অধ্যায় রয়ে যাচ্ছে, সেটা একটা বিরাট দিক। আমি যেহেতু সমস্ত জেন্ডারের মানুষদের নিয়ে কাজ করি, আমি এখানে ক্যানভাসটাকে বাড়িয়ে দেব। আমি কিন্তু বলবো ভিকটিম শুধুমাত্র মহিলারা হন না, যখন ভিকটিম ব্লেমিং হচ্ছে সেখানে যে কোনো জেন্ডারের মানুষ থাকতে পারে। সে পুরুষও হতে পারেন, তিনি একজন জেন্ডার নন কনফর্মিং পার্সন হতে পারেন, ট্রান্স পার্সন হতে পারেন। যে মুহূর্তে ভিকটিমের বক্তব্য সামনে আসছে, ভিকটিমকে যদি আমি আবারও খুব ইনফর্মাল আপাত দৃষ্টিতে একটা খুব সূক্ষ্ম প্রবাহের মধ্যে দিয়ে কিছু কিছু সংলাপ তৈরি করে কোথাও যদি সেই ভিকটিমের আখ্যানের বৈধতাকেই প্রশ্নের মুখে ফেলে দিই, তাহলে তাকে আমার তৎক্ষণাৎ ডিসএম্পাওয়ার করে দেওয়া হয়। এবং এইটাও একটা খুব ভেবেচিন্তে তৈরি করা ট্যাকটিক।
আমরা ওই আখ্যানটুকুকে যেন কোথাও ক্রমশ লঘুকরণ করতে করতে যাচ্ছি। তুমি যে বলছো ওর সাথে এমন হয়েছে, কিন্তু তুমি কি ওর সম্পর্কে এই তথ্যটা জানো? আচ্ছা, ওর সাথে তো এইটা নিয়ে তুমি কথা বলছো, ও কি করেছিল জানো? দিস ইজ হাউ উই বেসিক্যালি ডাইলিউট আ ক্রাইম দ্যাট হ্যাজ হ্যাপেন্ড টু সামবডি। সেখানে লিগাল পথ, লিগালি যেমন যাওয়ার যাবে, কিন্তু ওই যে বললাম যে এটা তো ঠিক ইনস্টিটিউশনাল সার্ভেলেন্স নয়। গসিপ তো আমার সোশ্যাল সার্ভেলেন্স, আমার সোশ্যাল রেপুটেশন ট্র্যাকার, এবং এমন একটা মেকানিজম যার মধ্যে দিয়ে এই মানুষটি একদিন হঠাৎ দেখতে পাচ্ছে যে যারা আমাকে দেখলে হয়তো আগে অনেক বেশি উষ্ণতা নিয়ে কথা বলতো, অভ্যর্থনা করতো, তারা কিরম যেন একটু ছাড়া ছাড়া। এবং সেখানে সে মানুষটা যদি ভিকটিম হন, তিনি এমনিই তো একটা দুর্বল বিন্দুতে দাঁড়িয়ে আছেন। তার তো এমনিই মনে হচ্ছে যে এই যে আমি মুখ খুলেছিলাম, এরপর আমার সঙ্গে কি হবে। আরো বেশি করে তাকে যেন আমরা কোণঠাসা করে দিচ্ছি যে তুমি তোমার এই আখ্যানটি নিয়ে গর্তে ঢুকে যাও, বলতে হবে না। আমরা কোথাও যে তার প্রতি অন্যায় করেছিল যেন তার পরোক্ষ সহযোগী হয়ে উঠছি। এটার মধ্যে এই দিকও থাকতে পারে রত্নাবলীতে, যে ধরা যাক যে ভিকটিম, তার সাথে এমন কোনো একটা ঘটনা ঘটেছে যে ধরনের আচরণ আমি অন্যদের সঙ্গে করে থাকি। এবার এ যখন তার সাথে ঘটা ওই অন্যায়টির কথা বলছে, আমার মনের কম্পাসে তো টিকটিক করছে যে বাবা এটা নিয়ে এত কথার কি আছে, এটা তো কিছুই না। কিছুই না কেন মনে হচ্ছে? কারণ আমি তো করি। আমাদের তো নিজেদের দোষগুলোকে আমরা ছোট ছোট করে দেখি, ফলে তখনই তার মনে হচ্ছে যে ওর এই আখ্যানটাকে আমাকে যতটা সম্ভব লঘুকরণ করিয়ে দিতে হবে। তা না হলে যে ঘটনাটা ওর সঙ্গে ঘটেছে, এটা যদি সামাজিকভাবে খুব বেশি স্ক্যানারের নিচে আসে, তাহলে তো কোনদিন আমিও স্ক্যানারের নিচে চলে আসবো। এইটার মধ্যে দিয়ে আমাদের আবারও গসিপকে একটা হাতিয়ার, এক ধরনের সামাজিক অস্ত্র হিসেবে আমরা ব্যবহার করে ফেলছি, যা দিয়ে আমরা ক্ষমতার কাউন্টার ন্যারেটিভ তৈরি করছি। পরিষ্কার। কিন্তু এবারে তো আমাদের একটুখানি দেখতে হবে যে কি করে যারা যে মানুষরা, যে ব্যক্তিরা গসিপে আক্রান্ত, তারা ঠিক কি করবেন, মানে এবারে ওই জায়গাটায় যেতে হবে। ঠিক। কি করবেন তারা? এই নিয়ে আমাদের চিঠিও এসেছে বোধহয় অনেকগুলো চিঠি প্রচুর, এসছে, তাই না? অনেকগুলো চিঠি এসছে। আর একজন লিখছেন যে আমি যদি গসিপে আক্রান্ত হই আমার ভীষণ রাগ হয়, ভীষণ কষ্ট হয়। রাগ, কষ্ট, দুঃখ, পাওয়ারলেসনেস, ঠিক, ভালনারেবিলিটি বেড়ে যাওয়া, এগুলোর সঙ্গে কোপ করবেন কি করে? অ্যাবসলিউটলি। কারণ এই গসিপের ওপর তো তাদের কোনো হাত নেই, ঠিক কন্ট্রোল নেই। এবং যেটা নীলাশিস বাবুও জিজ্ঞেস করেছেন যে গসিপের উপর কি কখনোই নিয়ন্ত্রণ কায়েম করা সম্ভব হবে, এবং আদৌ কি কোনোদিন গসিপ মুক্ত সমাজ হবে? এটা খুব ইম্পর্টেন্ট জায়গায় যেখানটাতে আমরা ঢুকবো রত্নাবলী দিয়ে। আপাতত যদি মানসিক অভিঘাতের প্রশ্নটাকে আমরা একটু ছড়িয়ে দেখি, দেখো খুব ইন্টারেস্টিংলি আমি দেখছিলাম এই টপিকটা আলোচনা করতে হবে ভেবেই কিছুটা একটু পড়াশোনা করতে গিয়ে, কিছু কিছু সাইকোলজিক্যাল স্টাডিজ আছে জানো তো, যেখানে তারা আবার এটাও বলছে যে না না, গসিপ মন্দ নয়, গসিপের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে মানুষের বন্ডিং বাড়ছে, আস্থা বাড়ছে। এবং তুমি দেখবে আমরা অনেক সময় খুব লুজলি একটা টার্ম ব্যবহার করে থাকি, দিস ইজ বিনাইন গসিপ, হেলদি গসিপ, নিরীহ গসিপ। তো আমি না এই জায়গাটাও একটু অ্যাড্রেস করব, কারণ বহু মানুষ এটা বিশ্বাস করেন গসিপে অত কিছু সমস্যা নেই, গসিপ ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো। আমি প্রথমেই সেখানে প্রশ্ন রাখবো, কার মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো? যারা গসিপ করছেন তাদের পক্ষে, নাকি যাকে নিয়ে গসিপ হচ্ছে তার পক্ষে? সেখানে আমাকে বুঝতে হবে যারা আমাদের চিঠি পাঠিয়েছেন তারা দ্ব্যর্থহীন ভাষায় লিখছেন তাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাহলে যদি আমার কাছে যেটা আনন্দের সেটা তোমার এতটা নিরানন্দের কারণ তৈরি করতে থাকে, আমাকে আমার আনন্দের রসদ অন্যভাবে খুঁজতে হবে। দিস ক্যানট বি মাই মেথড টু ফাইন্ড হ্যাপিনেস অর প্লেজার। এবার এখানে আরো একটা দিকও থাকে, সেটা হচ্ছে যে ধরো যারা এই মুহূর্তে গসিপ করে খুব আনন্দ পাচ্ছে, হয়তো এক ধরনের সামাজিক অ্যাটেনশনও পাচ্ছেন, আমরা কিন্তু সাইকোলজির যদি কিছু দীর্ঘমেয়াদী স্টাডিজ দেখি, যেগুলোকে লংজিটিউডিনাল স্টাডিজ বলেন, সেখানে আবার কিন্তু পাচ্ছি এই মানুষগুলির আদতে গ্রুপে কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না। অর্থাৎ যে আমার সঙ্গে গসিপ করছে, আমি কিন্তু ভেতরে ভেতরে জানি সে কাল আমায় নিয়েও গসিপ করতে পারে। একদম। ফলে এই মানুষগুলিকেও বুঝতে হবে যে তার কিন্তু খুব বিশ্বাসভাজন বন্ধু নাও থাকতে পারে, কেউ কিন্তু তত সিক্রেট আর এর কাছে শেয়ার করে না। দেখবে আমরাও অনেক সময় বলি ওরে বাবা ওর কিন্তু ভীষণ, ওকে বললে কিন্তু সবার কাছে চলে যাবে।
এই যে কথাটা আমরা বলি, তার কারণ আমরা সেই মানুষগুলোকেও কোথাও চিহ্নিত করছি কিন্তু, যে ওরা কিন্তু ভীষণ গসিপ করে, ওদের কিন্তু বলিস না। তাহলে সে জানছে না সেও এক ঘরে হচ্ছে, সে জানছে না, সে ভাবছে সে ক্ষমতার আসনে বসে আছে, কিন্তু আসলে ওই ক্ষমতার চূড়ো তাকেও কিন্তু কোথাও বিঁধছে, যে বেধাটা সে পরে টের পাবে, কোনো একটা সময় গিয়ে টের পাবে। যারা চিঠি পাঠিয়েছেন তাদেরকে আমার বলার, যে বিষয়গুলো নিয়ে তারা গসিপের অংশ হয়ে উঠছেন, প্রচুর কুয়ার মানুষ চিঠি পাঠিয়েছেন, তাদের জীবন, তাদের জীবনের ওরিয়েন্টেশন, তাদের যাপন, সেগুলো গসিপের মুখে পড়ছে। কেউ কেউ জানিয়েছেন তারা তাদের বিবাহ পরবর্তী যে বাড়ি, সেখানে তার শাশুড়ি, তার শাশুড়ি ননদ। ননদ মিলে করছেন। একজন ঠিক। লিখেছেন আমি এফেমিনেট মেল, নিজেই লিখেছেন, ওকে। সেটা নিয়ে গসিপের শিকার। ঠিক। তাহলে দেখো আবারও রত্নাবলীতে, যে মুহূর্তে আমি এই বাড়ির নিয়ম মানলাম না, এই পাড়ার নিয়ম মানলাম না, এই সমাজের হেটেরোনর্ম্যাটিভ নিয়ম মানলাম না, ব্যাস আমি গসিপের মুখে পড়ে গেলাম। আমার আপনাদের প্রত্যেককে বলার, নিশ্চয়ই খুব কষ্ট হবে। আমাদের সম্পর্কে এমন একটা কিছু আলোচনা হচ্ছে যেটা অতিরঞ্জিত, যেটা আমার কাছে সত্যিই অসম্মানজনক, কারণ অসম্মান করবে বলেই তো করা হচ্ছে। আমরা তো গোড়াতেই বললাম যে এটা তো আমার রেপুটেশনকে আঘাত দেবে বলেই করা, ফলে আমার তো ভালো লাগার কথা নয়। কিন্তু আমরা যদি একটু এই ধৈর্যটুকু রাখি, যে আদতে তো এগুলো কথা, কথা তো হাওয়ায় ভাষা, শব্দ ভেসে বেড়াচ্ছে, সে সরাসরি এসে আমার কি নিয়ে যেতে পারে, কি বা ক্ষতি করতে পারে। এবং এই গসিপ দিয়ে সত্যি আমার সিদ্ধান্ত, আমার যাপন কি তুমি আমার থেকে কেড়ে নিতে পারো? পারো না, এক ফোঁটাও পারো না। আমি যদি আজকে আমার নিজের মতন করে বাঁচার কিছু পথ তৈরি করে থাকি, আমি জানি যে সেটা যদি সমাজের বৃহত্তর অংশের সঙ্গে কিছু অর্থে না মেলে, আমি তো অন্যের সমর্থন নাই পেতে পারি। আমরা এখানে এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি রত্নাবলীতে, যেখানে মানুষ প্রথা ভাঙছেন, জানেন তো অ্যাপ্রুভাল পাবেন না, তথাপি ভাঙছেন, তার কারণ সেটা তার সত্য, অন্যের ক্ষতি করবেন বলে ভাঙছেন না। কিন্তু তার এই যে একটা প্রথা ভাঙার জীবন, সে কিন্তু ভেতরে ভেতরে জানে যে এই নিয়ে সমাজে কিছু একটা শোরগোল হবে, কিন্তু এও আমার আপনাদের বলার, তারপর তা থিতিয়েও যাবে, গসিপকে এনার্জি সাপ্লাই করবেন না। দেখুন, এই যে আমরা অনেক সময় বলি না, যেটা তো চলে আসছে, আমরা অনেক কিছু নিয়ে বলি, চলে আসে কারণ আমরা চালিয়ে আসি। আমরা যদি থামি, তাহলে এটাও থামে। আমি একটু তোকে বিরত করে আরেকটা প্রশ্ন একটু চট করে করে নিই। বলো। সেটা হলো যে, ধর আমরা অনেকে বসে আছি, আমরা জানি যে আমাদের মধ্যে একজন আছেন যিনি ক্রনিকভাবে গসিপ করেন, রাইট। এবং অনেক সময় বলে ওঠা হয় না যে ভাই আমি এটার মধ্যে অংশগ্রহণ করতে চাই না। ঠিক। সেক্ষেত্রে মানে আমরা তো অনেক সময় বাইস্ট্যান্ডার হয়ে যাই। রাইট। সেইটাকে সেইটা নিয়েই বা কি করণীয়? কারণ বাইস্ট্যান্ডার যারা হচ্ছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের দ্বন্দ্ব এবং কষ্ট, গ্লানি তৈরি হয়। অ্যাবসলিউটলি। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রত্নাবলীদি। আমি না কি করলে লাভ হয় না দিয়ে একটু শুরু করি, কারণ বহু সময় আমি এটা আমাদের ক্লিনিক্যাল কাজেও পেয়েছি, বা বিভিন্ন সময় আমাদের ঘনিষ্ঠ বৃত্তেও শুনেছি, যে আমি তো বলতে গিয়ে অপ্রিয় হয়েছি। আমি তখন আর পাঁচজনের কাছে কিন্তু ইউ আর আ স্পয়েল স্পোর্ট, তোর সঙ্গে তো বাবা মজা করে কোনো কথাই বলা যায় না, তোকে তো আবার ওর সামনে আবার বলা যাবে না, এই জাতীয় উক্তির মুখোমুখি হয়েছি। কারণ আই ওয়াজ দ্য হুইসেল ব্লোয়ার। সেখানে আমরা যদি একটু অন্য ধরনের স্ট্র্যাটেজিক পথ নিতে পারি, কারণ দেখো রত্নাবলীদি, আমরা একটা স্ট্র্যাটেজির সঙ্গেই তো লড়ছি। কৌশলের সঙ্গে কৌশলী হয়েই লড়তে হবে। সেখানে যে দুটো জিনিস করব না, একটা হচ্ছে ডাইরেক্ট যুদ্ধ এবং কনফ্রন্টেশনে যাব না, এক। দুই হচ্ছে, আমি একটা মরাল উচ্চাসনে বসে ভাষণ দিতে শুরু করব না, বাবা তোমরা যেরকম আজকাল গসিপ করো, দেখো আমি কিন্তু কখনো গসিপ করি না, ইট উইল নেভার ওয়ার্ক। তাহলে আমরা কি করতে পারি? কয়েকটা ছোট ছোট স্ট্র্যাটেজি আমরা এখানে মাথায় রাখতে পারি। এক হচ্ছে, ধরা যাক কেউ আমার সামনে কোনো একজন ব্যক্তিকে নিয়ে বলতে শুরু করলো, ওর তো আজকাল জানিস তো বলে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ধরা যাক যেখানে আমাদের চিঠিতেও যেমন এসছে, যে ও তো যেরকম পোশাক আশাক পরে, বলবে কেউ পুরুষ মানুষ। তাতে যদি আমি একটা কাউন্টার ন্যারেটিভ ওর কাছে উপস্থাপিত করি, তাই আমার তো ভালোই লাগে রে ওকে দেখতে, কি সুন্দর সেদিন একটা কাজল পরে এলো, আমার কিন্তু খুব সুন্দর লেগেছে, ডিসোনেন্স তৈরি করে দাও। যে মুহূর্তে আমি খুব সুন্দরভাবে মিষ্টি করে এটা জানান দিচ্ছি, আমার তো তা মনে হয় না, আমার তো ভালোই লাগে,
তাহলে তুমি আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা এগিয়ে যাওয়ার সেই কমফর্টটা আর পাচ্ছ না। কারণ তোমার সঙ্গে আমি একটা সূক্ষ্ম ডিফারেন্সের বিন্দুতে দাঁড়িয়ে যাচ্ছি। আমি আর তোমার সঙ্গে দলে হাত মেলালাম না, কারণ গসিপ এক ধরনের আনুগত্য চায় রত্নাবলীদি। যেন তোমার অনিচ্ছাতেই এমন একটা শ্রোতার ভূমিকায় তোমাকে সাইন আপ করতেও বাধ্য করছি। দ্যাটস অলসো দ্য পাওয়ার অফ গসিপ, যে তুমি চাইলেও সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারছো না। এই আমি চুক্তি ভাঙলাম, কারণ আমি একটা অন্য ন্যারেটিভ দিলাম। তাই আমার তো ওরকম মনে হয়, দেখ আমার কিন্তু এগুলো নিয়ে অসুবিধা হয় না রে, আমার তো ভালোই লাগে। এইটা দিয়ে শুরু করা যায় কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেক সময় খুব সূক্ষ্মভাবে টপিক চেঞ্জ করে দিতে পারি। দেখ বাবা, ওটা ওর জীবন, ও যদি ভালো থাকে আমাদের কি, আরে জানিস তো কি হয়েছে, সামথিং হুইচ ইজ অলসো ইন্টারেস্টিং, আমি সেইটা আনতে পারি। অনেক সময় এমনও হতে পারে যে আমরা এই আস ভার্সেস দেম, আমরা ওরাটাকে ডাইলিউট করলাম। কিভাবে? এটা কি রে, এটা তো আমিও করি, ওইটা নিয়ে আবার হাসাহাসি কি আছে। আমরা ওরাটার অংশই হলাম না, কারণ আমি বলে দিলাম ওই ওরার মধ্যে আমরাও আছি। এই এটা বলিস না, তুইও করেছিলি একদিন, মনে নেই সেই তুই বলেছিলি আমিও করেছিলাম। এটার মধ্যে দিয়েও কিন্তু আমি গসিপের ওই যে একটা বিভাজনমুখী এনার্জি, তাকে সেটাকে কোথাও neutralize করে নিউট্রালাইজ দিলাম। করে দিচ্ছি। আর যদি কোনোটাতেই খুব কাজ না হয়, কেউ কেউ থাকে যে কোনো কেউ নিচ্ছে না, চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে, বি বোরিং, ফ্ল্যাট ফেসে তাকিয়ে থাকছি, মনোসিলেবেলে উত্তর দিচ্ছি বা কিছুই দিচ্ছি না। যাই হোক, শোন আমি একটু বাবা একটু বাইরে থেকে ঘুরে আসি, সামথিং লাইক দ্যাট। আমি আর এনগেজ করছি না। আমাদের না সামাজিক পারফরমেন্সের প্রেশারটাও একটু ঘাট থেকে নামাতে হবে। আমরা বহু সময় রত্নাবলীদি যখন একটা ছোট বৃত্তে থাকি, ওই বৃত্তে আমার গ্রহণযোগ্যতা, ওই বৃত্তে আমি কতটা ইন্টারেস্টিং হয়ে উঠতে পারি, এই প্রত্যেকটা ট্র্যাপে পড়ে গিয়ে এমন অনেক আচরণ করতে পারি যা নিয়ে আদতে নিজে কিন্তু খুব গর্বিত হই না। এখানে আমাদের নিজেদের প্রতি কোথাও একটু সজাগ থাকতে হবে যে ওই টেম্পোরারি গেম দিয়ে কি আদতে লাভ হচ্ছে। আর আজকে যা আমি অন্যর বিষয়ে আলোচনা করছি, কালকে সেই একই ধরনের আলোচনা আমাকে নিয়েও হতে পারে। কারণ এ কথা আমি হাড়ে হাড়ে বিশ্বাস করি যে আমাদের সকলের মধ্যে অনেক অনেক প্রবৃত্তি আছে। কিছু প্রবৃত্তির মুখোমুখি হতে পেরেছি, কিছু প্রবৃত্তি এখনো জানি না। তাহলে কিসের আমরা আর কিসের ওরা? ঠিক। এবং এখানে না নীলাশিস বাবুর প্রশ্নের উত্তরটাও আছে। আমরা যদি একটু একটু করে এই স্পেসগুলোকে সেফ স্পেস তৈরি করতে পারি, এই যে আমরা অনেক সময় সেফ স্পেস ক্রিয়েশন বলি রত্নাবলীদি, অ্যাকচুয়ালি কিন্তু আমরা গসিপ ফ্রি স্পেসের কথাই বলি। আমরা ওরা বিভাজনটা না একদম নিউট্রালাইজ করব, কিন্তু সেইটা করার আগে আমাদের একজন দর্শক বন্ধু লিখেছেন যে তার এই বারবার আক্রান্ত হয়ে গসিপের শিকার হয়ে তার ভীষণ সেলফ এস্টিমে আঘাত লেগেছে। তো এই সেলফ এস্টিম রিপেয়ারটা কি করে করব সেটা কি তুই বলে দিয়েছিস, না তুই আরেকবার একটু বলতে চাইবি? আরেকটু ইলাবোরেট করতে পারি, ছুঁয়ে গেছি। দেখো, নিশ্চয়ই আমাদের অন্তর্ভুক্তিকরণ ভালো লাগে, আমাদের দলছুট হতে ভালো লাগে না অনেকেরই। সেখানে আমায় নিয়ে অনেকে কথা বলছে এবং ভালো কথা বলছে না, নাম নেই বদনাম বলিয়ে, আমরা যেরকম জয় বাবা ভেলুনাতে দেখেছি, সেটা আমাদের তো খুব আনন্দ দেয় না। আমার আপনাকে বলার, নিজের মধ্যে একটু খতিয়ে দেখুন যে বিষয়গুলো নিয়ে আপনাকে নিয়ে গসিপ হচ্ছে, আপনি সেই কার্যাদিগুলো নিয়ে নিজের সঙ্গে স্বচ্ছন্দে বাস করেন তো? এটা দেখা খুব জরুরি। আমি যে জীবন বাঁচছি এবং যে কারণে সে জীবন বাঁচছি, আমার ইন্টেনশন, আমার অ্যাকশন, এটা নিয়ে খুব কনফিডেন্ট হই, ভেতর থেকে কনফিডেন্ট হই, তাহলে আমি নির্ভয়ে হাঁটবো। এবং আমি জানবো যে আমার সমাজ এখনো আমাকে নিতে প্রস্তুত নাই হয়ে থাকতে পারে। সমাজের এমন অনেক আচরণ আছে যা আমরা সবসময় কিন্তু পছন্দ করছি না, বা সেটা আমার সহায়ক হয়ে নাই উঠতে পারে। কিন্তু আমার ব্যক্তি সত্তার সঙ্গে আমার বোঝাপড়া যদি সত্যি খুব জোরালো হয়, তাহলে ওর এই কথা দিয়ে আমি ক্ষয়ে যাচ্ছি কি করে? আমার সেই যাপন, আমার সেই জীবনের সিদ্ধান্ত, আমার নিজের কিছু বিশ্বাস, সেটা যদি একটা বালির তৈরি হয়, তাহলে ওদের কথার হাওয়ায় আমি নড়ে যাব। কিন্তু সে ইমারত যদি আমি আমার বিশ্বাস দিয়ে গড়ে থাকি, তাহলে কিছুই যাবে আসবে না, হাওয়া আমার পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। বাহ, হাওয়া যেন আমাদের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। আর তোর কথা অনুযায়ী এখন হাওয়া বদল আসুক, হাওয়া বদল আসুক, পাশ কাটিয়ে যাক। আর আমি তোর কথা অনুযায়ী এখন আমরা গসিপে ডিসোনেন্স তৈরি করব। অ্যাবসলিউটলি।
আজ এখানে অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, চিঠি লিখবেন, পাশে থাকবেন। নমস্কার।